আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্জু ভাই, এই কারাগার এত অনিরাপদ হয়ে উঠলো কেন গত 18-19 মাসে? অনিরাপদ হয়ে উঠলো না অনিরাপদ করা হলো, ব্যাপারটা এই জায়গাটাই। জি। কারণ ধরুন যে আদালতের একটা নিয়ম আছে, আদালতের নিয়মটা হচ্ছে যে আদালতের এখতিয়ার বহির্ভূত কোনো কথাবার্তা এমনকি মন্ত্রী প্রধানমন্ত্রীও পর্যন্ত কেউ বলতে পারেন না। আদালতের যে নিয়ম থাকে, আদালতের যে এখতিয়ার থাকে, তা আমরা গত 18-19 মাসে দেখলাম আদালতের উপরে ছড়ি ঘোরালেন আইন উপদেষ্টা। তিনি স্পষ্ট করে বললেন যে সবাই এইভাবে জামিন দেওয়া হলে আমি তো এটা স্বীকার করব না, মানব না, এইভাবে জামিন দেওয়া যাবে না। অর্থাৎ জামিনের যে নিয়ম আছে আদালতে, সেই নিয়মে পড়লে আদালত সেই ব্যক্তিকে জামিন দিতে বাধ্য। আদালত কোন ব্যক্তিকে জামিন দেয় না সেটারও একটা ক্রাইটেরিয়া ঠিক করা আছে, যে কোন কোন ধরনের অভিযোগ থাকলে সেই ব্যক্তিদেরকে জামিন দেওয়া হয় না। এবং জামিন দেওয়া হয় না এরকম অভিযোগগুলোর ক্ষেত্রে স্পষ্টভাবে লেখা থাকে জামিন অযোগ্য অপরাধ। অর্থাৎ যেটা জামিন অযোগ্য অপরাধ সেটা জামিন আপনি অ্যাপ্লাই করলেও জামিন হবে না। অন্য সব অপরাধের ক্ষেত্রে, এমনকি খুনের আসামির ক্ষেত্রেও কিন্তু জামিনের প্রবিধান আছে। সেইটা আমরা দেখলাম গত 18-19 মাসে বহুবার আদালত এরকম জামিন দিয়েছে, আবার তাকে গ্রেপ্তার করতে হয়েছে এবং আদালতকে এক পর্যায়ে শাসানো হয়েছে যে এইভাবে জামিন দেওয়া যাবে না। যে বিচারক জামিন দিয়েছেন তিনি পরদিন সকালে কোর্টে যেয়ে দেখেন যে তার কোর্ট নেই, তার বেঞ্চ নেই, তিনি বেঞ্চ নেই, তিনি বেঞ্চহীন একজন বিচারক হয়ে বসে আছেন। আর মফস্বলের যারা বিচারক, যারা জজ কোর্টের বিচারক, নিম্ন আদালতের বিচারক, এদের তো কোনো কথাই নেই। তারা এই ধরনের কোনো সাহস দেখাতেও পারেননি গত 18-19 মাসে। তারা যদি মনে করেন যে মামলার মেরিট অনুযায়ী এই ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি জামিন পেতে পারেন, তাকেও জামিন দেওয়ার সাহস দেখাননি। তো এই যদি হয় হচ্ছে আপনার আইনের অবস্থা, তাহলে সেখান থেকে যে ব্যক্তিদেরকে কারাগারে পাঠানো হয় জামিন না দিয়ে, জামিন অগ্রাহ্য করে, তাদেরকে সেখানে মানবিকভাবে রাখা হবে এটা তো আশা করা যায় না। আমরা দেখিনি, আমরা গত 18-19 মাসে কারাগারে এরকম কোনো ঘটনা দেখিনি যে তাদেরকে কারাগারের বাইলজ অনুযায়ী, কারাগারের সুযোগ সুবিধা অনুযায়ী তাকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বা তিনি মোটামুটি মনুষ্য পর্যায়ে সেখানে আছেন। এই যে ধরুন যে শাহরিয়ার কবিরের মতো একজন ব্যক্তি বা আবুল বারাকাতের মতন একজন ব্যক্তি, এরা সবাই 70 ঊর্ধ্ব মানুষ। তো 70 ঊর্ধ্ব মানুষের বাংলাদেশের যে অবস্থা হয়, নানা ধরনের ব্যাধিতে তারা আক্রান্ত থাকে, তাদের নিয়মিত ওষুধ লাগে, তাদের হাঁটাচলা করতে না পারলে শরীরে অন্যান্য উপসর্গ দেখা দেয়। এই মানুষগুলোকে যদি আপনি গণভাবে অন্যান্য সেলের ভেতরে 14-15 জন ব্যক্তির সঙ্গে একসঙ্গে রাখেন, এটা তো চিকিৎসাও পাবে না, এরা নিরাপত্তা পাবে না, এরা বিশ্রাম পাবে না। তো এইরকম অবস্থায় আমরা দেখেছি যে এই ধরনের আসামিদেরকে যখন কোর্টে আনা হয়েছে, তারা হাঁটতে পারছেন না, তাদের দুপাশে দুজন পুলিশ ধরে ধরে সিঁড়ি দিয়ে তুলছে বা নামাচ্ছে। এই দৃশ্য আমরা ছবিতে দেখেছি। তো এর মানে হচ্ছে যে এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, স্পষ্টভাবেই মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে। তো এইটা নিয়ে মানবাধিকার যেখানে লঙ্ঘন হয়, সেই নালিশটি জানাবার জায়গাটা কোথায়? সেই নালিশটি জানাবার একটি মাত্র জায়গা, সেটি হচ্ছে সর্বোচ্চ আদালত। আপনি সর্বোচ্চ আদালতে যদি সেই অভিযোগটিও জানাতে না পারেন যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাহলে ওই ব্যক্তির পক্ষে আর তো কিছু করণীয় নেই তার ভবিতব্য মেনে নেওয়া ছাড়া। আমাদের দেশের এখন সমস্যাটা এই জায়গাটায় এসেছে যে আপনি কোনো আইনের শাসন পাচ্ছেন না, আপনি কোনো বিচারের সুষ্ঠু বিচার পাচ্ছেন না, এবং আপনি মানবিক কোনো আচরণ পাচ্ছেন না। কিন্তু আপনি এইসবের বিরুদ্ধে কারো কাছে যে অভিযোগ করবেন, সেই অভিযোগ করার জায়গাটিও আপনার সীমিত হয়ে গেছে। খুব দুঃখজনক ঘটনা। আমরা জানি না যে হিউম্যান রাইটস নামে পৃথিবীতে যত সব বড় বড় প্রতিষ্ঠান আছে, মানবিকতা দেখে, মনুষ্যত্ব দেখে, মানুষের মৌলিক অধিকার দেখে, তারা এইসব ব্যাপারগুলো জেনেও চুপ করে আছেন কেন? এটা আমাদের বোধের বাইরে।
একেবারে এই যে কারাগারে দিনের পর দিন এত ঘটনা ঘটলো, আপনি বললেন চুপ করে আছেন কেন? আমরা আদালতকে দেখলাম না সুমোটো করতে। আমরা বিভিন্ন সময় দেখি আদালতকে, আদালত সুমোটো করে যে এই ঘটনা ঘটলো কেন। আরো অনেক ঘটনা আদালত কখনো সুমোটো করলো না। এই ঘটনার পর আমরা মানবাধিকারের কথা তো আপনি বললেনই, কাউকে আমরা কথা বলতে দেখি না। মাঝে মধ্যে গত কয়েক মানে প্রায় শেষের দিকে গত সরকারের মানে জগদ্দল পাথরের মতো চেপে বসা ইউনূস সরকারের শেষের দিকে আইসা লাস্ট 2 or 3 month or 4 month কিছু কিছু ব্যক্তি যারা জুলাই আগস্টে ছিলেন ইউনূস সরকারের শরীর, তারা কয়েকজন মিলে বিবৃতি দিতেন। হ্যাঁ, জুলাই আগস্টে, গত বছর জুলাই আগস্টে যারা শেখ হাসিনা বিরোধী মুভমেন্টে মৌনভাবে হোক কিংবা প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন, তারা ইউনূস শাসনামলে শেষের দিকে আইসা কয়েকজন মিলে বিবৃতি দিয়েছেন। এর বাইরে আমরা কিছু দেখি না। কেন চুপ? মানে সবাইকে কি চুপ করতে বাধ্য করা হয়েছে, চুপ থাকতে, নাকি আসলে নিজের থেকেই তারা চুপ থেকেছেন? কিছু কিছু ক্ষেত্রে বাধ্য করা হয়েছে, আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে চুপ থেকেছে। সেটা হলো যে আমাদের দেশের একটা খুব বাজে একটা প্রবণতা হচ্ছে যে কে কত উপরতলার সঙ্গে যোগাযোগটা রেখে নেক নজরে থাকতে পারেন বা সুনজরে থাকতে পারেন, এইটা একটা বিষয় থাকে। আর একটি বিষয় হচ্ছে যে আমাদের এখানকার মানবতা বোধটা খুব সিলেক্টিভ। এইটা নির্ভর করে যে আপনি কোন শাসনের অধীনে আছেন, সেই শাসনটি আপনার পছন্দের কিনা। যদি সেই শাসনটি আপনার পছন্দের না হয়, সেখানে আপনার মানবতা বোধ সাংঘাতিক ভাবে চেগিয়ে উঠবে। আপনি কথায় কথায় মানবতার অবমাননা দেখবেন, আপনি কথায় কথায় সরব হবেন, যেটা আমরা গত আমলে দেখেছি। এমনকি আপনি যেটি বললেন যে আদালত থেকে সুও মোটো রুল যেটা জারি করার বিষয়, আমরা আদালতের বহুবার দেখেছি যে পুলিশ একজন বালককে তার বাবার অপরাধে বা মায়ের অপরাধে একটা বালককে গ্রেপ্তার করাতে আদালত ভৎসনা করেছে। 4 বছরের 5 বছর 6 বছরের আসামিদেরকে, বাচ্চাদেরকে আসামি করানোর কারণে পুলিশকে ভৎসনা করেছে, তাই তো? তার মানে ঠিকই, তার মানে আদালত সঠিক কাজটি করেছে। কিন্তু সেই ঘটনাগুলো আদালত যে মানে ভর্ৎসনা করেছে পুলিশকে বা কোর্টে হাজির করতে দেরি হওয়াতে 24 ঘন্টার ভিতরে আসামিকে হাজির করার যে নিয়ম, সেটা প্রতিপালন না করার কারণে পুলিশের উপরে আদালত চড়াও হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে গত 18-19 মাসে আমরা এই ঘটনাগুলো দেখিনি। এই যে একটি মেয়ের নাম আমি এখন উল্লেখ করছি না, যে মেয়েটি অভিযোগ করেছিলেন একজন ইউনূস সাহেবের বিশিষ্ট বন্ধুর বিরুদ্ধে, তাকে 5 দিন পর্যন্ত পুলিশ হেফাজতে রেখে তারপরে আদালতে তোলা হয়েছে। আদালত তো প্রশ্ন করেনি যে 24 ঘন্টার মধ্যে কেন তোলা হলো না। সে ধর্ষণের অভিযোগ করেছিল, তাকে বরং বলা হয়েছে যে সে মিথ্যা অভিযোগ করে একজন গুণী মানী ব্যক্তির মান সম্মান গুণ ইত্যাদি নষ্ট করার চেষ্টা করেছে, অপচেষ্টা করেছে। সেই মেয়েটিকেও কিন্তু 5 দিন পরে কোর্টে তোলা হয়েছে। এই ধরনের বিচ্যুতিগুলো যদি একবার ঘটতে থাকে, তাহলে যেটা ঘটে যে এটা মহামারীর মতো রূপ পায়। আদালতের একটা নিয়ম আছে, আদালতের একটা নিয়ম আমার মনে পড়ে, এটা আমি বলছি এরশাদ আমলের কথা। সেই সময় কোর্টে এক অভিযুক্ত, তরুণ এক অভিযুক্ত বলেছিল যে আমার মতো একই ঘটনা বাংলাদেশের অমুক জায়গায় ঘটেছিল, সেই ব্যক্তির কোনো শাস্তি হয়নি, আমার কেন হবে? তো বিচারপতি তার জবানিতে বলেছিলেন যে কক্সবাজারে একটা ব্যক্তি খুন করে তার ফাঁসির রায় হতে পারে, কিন্তু পঞ্চগড়ে সেই ব্যক্তির মতন আরেকজন খুন করে সে বেঁচে যেতে পারে। এইটা কোর্টের উপরে নির্ভর করে, আদালতের উপরে নির্ভর করে, সাক্ষীর উপরে নির্ভর করে, তোমার আমার ইচ্ছার উপরে নির্ভর করে না। তো ক বেঁচে গেছে বলেই খ বেঁচে যাবে, ব্যাপারটা এরকম না। কিন্তু আদালতের একটা কমন প্র্যাকটিস আছে। সেই কমন প্র্যাকটিসটা হচ্ছে যে একজন খুনের আসামি, কথিত খুনের আসামিকেও শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করতে হবে যেন মৃত্যুদণ্ড না দেওয়া হয়। কারণটা কি? কারণটা হচ্ছে যে ভুলও তো হতে পারে। মৃত্যুদণ্ড দেওয়ার পরে, মৃত্যুদণ্ড কার্যকর করার পরে আদালত প্রমাণ পেল যে এই রায়টি ভুল হয়েছে, বা এই যে আসামিটি, সেই আসামিটির যে সাক্ষী দেওয়া হয়েছে সেটা মিথ্যা সাক্ষী ছিল এবং তার কেসটি বানোয়াট ছিল। সুতরাং আদালতের চেষ্টা হয়
যে একজন খুনের আসামি নিশ্চিতভাবে খুন করেছে এরকম জানার পরেও পুঙ্খানুপুঙ্খ রূপে এটাকে বিশ্লেষণ করা, যেন একজন নিরপরাধ ব্যক্তি ছাড়া পেলে পাক বা একজন অপরাধী ছাড়া পেলে পাক, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি যেন কোনোভাবেই আপনার শাস্তি না পায়, সাজা না পায়। এটা হলো কমন প্র্যাকটিস, কোথাও লিখিত থাকে না, কিন্তু এটা আদালতের মান্য করে আদালত, সব ধরনের আদালতে এই জিনিসটা মান্য করা, যে ভুলবশত যদি একজন অপরাধী ছাড়া পায় সেটা বড় অপরাধ না, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তিকে যদি আপনি সাজা দিয়ে দেন সেটি বড় অপরাধ। তো আমাদের দেশে এই জিনিসটি গত 18-19 মাসে আমরা দেখিনি। এটা খুব দুঃখজনক। ওই যে আমি আবার বললাম যে আমাদের সর্বশেষ আশ্রয়স্থল যদি আমরা ধরি সর্বোচ্চ আদালত, তাহলে সেই জায়গাটায় আমাদের নালিশ জানাবার সুযোগ থাকতে হবে, যে সুযোগটা আমরা গত 18-19 মাসে দেখিনি, পাইনি। এখন জানি না নতুন সরকারের আমলে এটা কি হবে। কিন্তু এখন তো আদালতের সুযোগ আসছে। গত সরকারের সময় তো জাতীয় মৃত্যুক আসিফ নজরুল প্রতিনিয়ত আদালতের উপর ছড়ি ঘুরিয়েছেন। তিনি সব জায়গায় মিথ্যা কথা বলতেন এবং সব মিথ্যাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন এমন ভাবে যে এর চাইতে সত্য আর কিছু নেই। এই যে ছড়ি ঘুরানো, এখন তো রাজনৈতিক সরকারের সময় আদালতের উপর একটা চাপ থাকে, কিন্তু এই ছড়ি ঘুরানোটা তো থাকবে না। তাহলে সেক্ষেত্রে আপনার আদালত এখন তো এই বিগত দিনের যে জেল হত্যাকাণ্ড, এগুলোকে জেল হত্যাকাণ্ডই তো বলা যেতে পারে নাকি, যেগুলা এই যে নুরুল মজিদ, হুমায়ুন কিংবা আর যারা মারা গেলেন, অনেক নেতার নাম বলে শেষ করা যাবে না, 152 জনের একটা দীর্ঘ তালিকা। তাদের ব্যাপারে তো আদালত একটা সুমুট করতেই পারেন যে এই কারাগারের ভিতরে কি ঘটেছিল গত 19 মাসে, তার একটা চাইতে পারেন তারা নাকি? নিশ্চয়ই পারে, কিন্তু সেই ক্ষেত্রে প্রশ্ন আসবে, আমরা যদি সেই প্রশ্নটা করি সঙ্গে সঙ্গে একটা রেডিমেড উত্তর আসবে যে দুদিনের সরকার, 3 দিন হয়নি, 2 দিন হয়নি, এই মুহূর্তেই আপনারা একটা সবকিছু চাইতে পারেন। সরকারকে তো সময় দিতে হবে, সরকারকে এই সব বিষয়গুলো ভাববার, এই বিষয়গুলো সংস্কার করার, এই বিষয়গুলো দেখভাল করার সময় দিতে হবে। এরকম একটা উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমরা এই প্রশ্ন করি যে সেই সরকার তো নেই, সেই আসিফ নজরুলও নেই, সেই প্যাথোলজিক্যাল লায়ার সে নেই, সুতরাং আদালত তার স্বাধীন মতো কাজ চালাতে পারবে এবং সরকার আদালতের উপরে ছড়ি ঘোরাবে না। একটা গণতান্ত্রিক সরকার সেটা ঘোরায় না। সুতরাং এখন আমরা ন্যায় বিচার প্রত্যাশা করতেই পারি আদালতের কাছে, এবং আদালতের যে সিস্টেমগুলো, সেই সিস্টেমগুলো মোটামুটি গণতান্ত্রিক সিস্টেমে হতেই পারে, কিন্তু আপনি উত্তর পাবেন যে এত তড়িঘড়ি তো করা যাবে না, সময় দিতে হবে, কেবল তো সরকার বসে। আমার একটা প্রশ্ন, এই যে আমরা লিখছিলাম কারাগারে হচ্ছেটা কি, মানে কারাগারের ভিতরে এত হত্যাকাণ্ড, আসলে কারা কর্তৃপক্ষ আসলে কি করছে? তাদের কি কোনো নেই যে এরকম একজন লোক নেই যে আসলে ভিতরে কি হচ্ছে এটা আসলে আইডেন্টিফাই করা, কেন এটা হচ্ছে, কেন ঘটছে? না, এখন ধরুন আপনি নিজে যদি একজন যদি ইনুস হয়, তো সে তো সব জায়গায় দেখতে পারবে না, তার 2 চোখ, 2 হাত, 2 কান, তার পক্ষে সব জায়গায় দেখা সম্ভব না। তার পক্ষে কি করা সম্ভব? তার মতো মতাদর্শের লোকদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া। এখন আমরা জানি যে ইউনূস সাহেব ক্ষমতা গ্রহণ করার পর কোন কোন জায়গাগুলোতে বদল হয়েছে। সমস্ত জায়গায় বদল মানে কি? বদল হওয়া মানে হচ্ছে যে বিগত সরকারের প্রতিপক্ষ বা বিগত সরকারের অপছন্দের বা বিগত সরকারকে প্রচন্ড রকম ভাবে ঘৃণা করে এইরকম ব্যক্তিদেরকে ডেকে ডেকে এনে সেখানে বসানো হয়েছে। তো বিগত সরকারের অপরাধে সেই সরকারের আমলের সাধারণ মানুষ তো দায়ী হতে পারে না। যে মানুষ আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, জামাত করে না, কিচ্ছু করে না, কোনো রাজনীতি করে না, হয়তো সে মানুষ কোনোদিন ভোট দিতেও যায়নি, সেরকম অপরাধী, কথিত অপরাধী, তাকেও তো আদালতে নিরাপত্তা দেওয়া যায়নি। তাই যদি হয়, তার মানেটা হচ্ছে যে আমরা সিস্টেমটাকে চেঞ্জ করেছি। ইউনূস সাহেবের আমলে সিস্টেমটা চেঞ্জ করে এমন এমন ব্যক্তিদেরকে ওখানে বসিয়েছে যে ব্যক্তিরা স্বাভাবিক আচরণ করবে না, প্রতিশোধমূলক আচরণ করবে, প্রতিহিংসামূলক আচরণ। সেই জন্য আপনি সব জায়গায় আপনাকে ছড়ি ঘোরানোর দরকার নেই, আপনি খালি চাবি ঘুরিয়ে দিয়েছেন, রিসেট করে দিয়েছেন। সেই রিসেট বাটন এখন বিভিন্ন জায়গায় কাজ করছে
এখন এই যে নতুন সরকার এসছে, এই সরকার এসে যদি আবার সে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করে, আবার যদি ফ্রেশ ব্লাড সেখানে আনে, নতুন লোক আনে, তাহলে হয়তো আমরা একটা পরিবর্তন দেখব। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি গত 3 দিনে যে এই সরকার দু একটি পরিবর্তন ছাড়া, মন্ত্রী পরিষদ, সচিব বা এরকম কয়েকটি পরিবর্তন ছাড়া বড় ধরনের কোনো পরিবর্তন এখন পর্যন্ত করেছেন এটা আমরা দেখি। অর্থাৎ ইউনূস সাহেবের মানে ইন্টারিম গভর্নমেন্টের নিয়োগ করা এই যে অপদার্থ টাইপের লোক যেগুলো আছে বা প্রতিহিংসা পরায়ণ লোক যেগুলো আছে, সেই লোকগুলো কিন্তু এখন পর্যন্ত সমস্ত বিভাগগুলোতে দখল করে বসে আছে, বিচার, নির্বাহী, প্রশাসনিক, সমস্ত বিষয়, সমস্ত সেক্টরগুলোতে। একেবারে। কিন্তু এই যে আরেকটা প্রশ্ন করতে হয়, এখন তো ধরে নিলাম যে বর্তমান সরকার ক্ষমতায় আসছে, এই মুহূর্তে আদালত সুমোটো করতে যাবে না, কিংবা এত দায় কেন সরকারের, কিন্তু এই মুহূর্তে তো মামলা করা যেতে পারে। যারা নিহত বা যাদেরকে হত্যা করা হয়েছে আদালতের ভিতরে, নিহত বলা যাবে না, এটা স্পষ্টত হত্যা অনেকেই বলছেন, যাদেরকে হত্যা করা হয়েছে আদালতের ভিতরে, তাদের স্বজনরা তো এখন মামলা করতে পারেন আদালতে। এখানে তো আশা করি এই মুহূর্তে কোনো বাধা হওয়ার কথা না। বাধা দিলে তখন এটা আরেকটা পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পারে, সরকার এই কাজ করবে না হয়তো বাধা দেওয়ার। সেক্ষেত্রে এই ক্ষেত্রে তো মামলা করতে পারেন। আপনার কাছে কি মনে হয়, মামলা করা উচিত কিনা এখন যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে? অবশ্যই মামলা করা উচিত। তার আগে আবার দেখতে হবে যে আপনি মামলা করতে পারবেন কিনা বা আপনার মামলা নেওয়া হবে কিনা। বিষয়টা হলো যে আপনি এখন দেখবেন যে ধীরে ধীরে বিভিন্ন কর্মকর্তারা বিগত সরকারের সময় কি কি অনিয়ম হয়েছিল সেগুলোর বিষয়ে মুখ খুলবেন। অর্থমন্ত্রী মুখ খুললেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি হিসাবের বাইরে টাকা চেপেছেন। এটা আমরা জানতাম, এটা উনিও জানতেন, সাধারণ মানুষ বলতেন, উনি কোনোদিন স্বীকার করতেন না। কিন্তু উনি এখন ইউনূস গভর্নমেন্ট রেজিম চলে গেছে, উনি এখন স্বীকার করছেন যে হ্যাঁ এটা করেছে। তো এরকম আপনি প্রত্যেকটা সেক্টরে এই অপরাধগুলো আপনি দেখবেন যে প্রকাশ হচ্ছে, কিন্তু উনি এটা বলছেন না যে এই যে অপরাধটি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এর জন্য তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন, তার শাস্তি প্রাপ্য, তা কিন্তু বলেননি। আবার দেখবেন আপনি যে কোর্ট কাছারির সঙ্গে যারা যুক্ত ছিল, এই আমি উপদেষ্টার কথা বাদ দিলাম, এই উপদেষ্টার সাথে যারা অন্যান্য যারা জড়িত ছিল, তাদের ভিতরে কেউ কেউ হয়তো বলবে যে আইন তার নিজের গতিতে, স্বাভাবিক গতিতে চলতে পারেনি 18 মাস। 18 মাস বিচারকরা তাদের স্বাধীন মতামত দিতে পারেননি। আইনের ব্যত্যয় ঘটেছে, আইনের বরখেলাপ ঘটেছে, মানবতার বরখেলাপ ঘটেছে। কিন্তু কেউ বলবেন না যে যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে বা নেওয়া হোক, এই কথাটি কিন্তু কেউ বলবেন না। আমরা আমাদের ঐতিহ্য থেকে দেখেছি যে পুলিশের আইজিপি উনি যখন রিটায়ার করেন তখন উনি বলেন ব্রিটিশ আমলের পুলিশ আইন দিয়ে বাংলাদেশের পুলিশ চলছে, এইটা চেঞ্জ করা দরকার। কিন্তু ওনার চাকরি জীবনে উনি যখন আইজিপি ছিলেন সেই সময় কিন্তু উনি একবার ওই কথাটি বলেননি, একবার ওই চেষ্টাটাও করেননি। কবে করলেন? যেদিন উনি চেয়ারটা ছাড়লেন। বিচারপতিদের ক্ষেত্রেও এরকম ঘটে, উনি যেদিন চেয়ার ছাড়েন তার পরদিনই বলেন যে ব্রিটিশ আইন অনুযায়ী এখনো বাংলাদেশ চলছে, 200 বছরের পুরনো আইন, সেই আইন অনেকগুলো সংস্কার করা হয় নাই, সেই ব্রিটিশ কলোনিয়াল ল যেগুলো আছে সেই কলোনিয়াল ল আমাদের দেশের মানুষের উপরে প্রয়োগ করা হচ্ছে, ইট শুড বি চেঞ্জেস। ওই চেঞ্জ তো হয় না। তার মানে কি, আপনি চেয়ারে থাকা অবস্থায় এই সব কথাগুলো, সব পরামর্শগুলো আপনার মাথায় থাকলেও আপনি বলতে পারেন। আপনি ক্ষমতা থেকে সরে যাওয়ার পর যখন আপনি আম নাগরিক হয়ে যাচ্ছেন তখন আপনি এই জিনিসগুলো বলছেন, এটা আরো কষ্টদায়ক। দ্বিচারিতা এবং হচ্ছে জনগণকে হতাশ করা এবং জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা তো বটে। প্রতারণা, অবশ্যই প্রতারণা। যে আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন এটা আপনার দায়িত্ব ছিল করা, এই সংস্কারটা আপনি করেননি। আপনি সংস্কারটা হোক না হোক, আপনি সংস্কারের বিষয়ে কোনো প্রস্তাব করেন। আপনি যদি প্রস্তাব করতেন তাও আপনি বলতে পারতেন এখন যে আমি সংস্কারের প্রস্তাব করেছিলাম, সরকার মানেনি বা সংসদ সেটা রায় দেয়নি, এটা আপনি বলতে পারতেন। কিন্তু আপনি সংস্কারের প্রস্তাবই করেননি। হয়রাজ আপনি অবসর নেওয়ার পরে আপনি বড় বড় কথা বললেন জনপ্রিয় হওয়ার জন্য। এই জনপ্রিয়তার কারণটা কি আমরা তো জানি। এই জনপ্রিয়তার কারণ হচ্ছে যে আপনি পরবর্তীতে কোন একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে সেখানে আপনি কিছু একটা হবেন। এই যে কয়দিন আগে আমাদের এই যে বিএনপির যে আইনমন্ত্রী হলেন,
আসাদুজ্জামান। উনি সকালে বিকালে আইন ভেঙেছেন, আইন তৈরি করেছেন। হুম। উনি নিজে বলেছেন যে এই জায়গায় থাকা অবস্থায় ইলেকশন করা যায় না, পরে আবার আইন ঘেটে ঘুটে বলেছেন যে এই পদে থাকা অবস্থায়ও আমি নির্বাচন করতে পারি, কোনো বাধা নেই। তো তিনি আইন তৈরি করেছেন, তিনি আবার আইন ভেঙেছেন এবং শেষ পর্যন্ত তিনি নির্বাচন করে জিতেছেন এবং এখন তিনি আইনমন্ত্রী। একেবারে আরেকটা প্রশ্ন করতে চাই, তাইলে কারাগারে যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত নানাভাবে, কারণ তারা তো এই দায় এড়াতে পারবেন না, যেসব হত্যাকাণ্ড কারাগারে ঘটে গেল গত 18-19 মাসে, তারা কি এই দায় এড়াতে পারবেন? কারা কর্তৃপক্ষে যারা আছেন এড়াতে পারা উচিত না। অন্তত পক্ষে যদি কেউ অভিযোগ নাও করে, দেশের সর্বোচ্চ আদালতের হয়ে আদালত থেকে এই বিষয়টিকে স্পষ্টভাবে তাদের কাছে ব্যাখ্যা দাবি করা উচিত, কি কারণে মারা গেছে এবং সেটার ঘটনা কি আদালতকে জানাতে হবে, রিট জারি করতে হবে। আদালতকে জানাতে ব্যর্থ হলে আদালত সেই ব্যক্তিকে দায়ী করে আদালত নিজেই মামলা করতে পারে, সরকার বাদী হয়ে মামলা